নমস্কার। আমি অলোক মৈত্র। আজকে আমরা এখানে একটা পারিবারিক শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে এবং এই সবটাই অর্ণব মৈত্র এর আগ্রহে এবং উদ্দীপনায় এটুকু আমরা প্রতি বছরই করে থাকি আর কি। তো আমাকে কিছু বলতে বলা হয়েছে। তো নেতাজি সম্পর্কে বলতে গেলে আপনারা প্রত্যেকেই নেতাজির সম্পর্কে এত বেশি বলার প্রয়োজন বোধহয় হয় না, কেননা প্রত্যেকেই এই এই শ্রদ্ধেয় এই মনীষীর সমস্ত কিছুই জানেন এবং এ নিয়ে অনেক লেখাও আছে, অনেক 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 বক্তব্য আমরা শুনেছি। আজকে নেতাজি ভবনে যে অনুষ্ঠানটি হয়েছে অত্যন্ত মূল্যবান একটি সভা, শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়েছে। তো সেটা নিশ্চয়ই প্রত্যেকেই এটাকে দেখেছেন। তো আমি যেটুকু বলতে চাই, নেতাজির সমগ্র জীবন যেভাবে স্বাধীনতার যখন থেকে স্বাধীনতা আন্দোলনের মধ্যে এই ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ব্রিটিশ শাসককে উৎখাত করার জন্যে যে স্বাধীনতার যে সংগ্রাম তিনি এসেছেন এবং তাতে করে যারা তার যে বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, যারা তাকে উদ্বুদ্ধ করেছিলেন এবং নেতাজির কে যে অনুপ্রাণিত হয়েছিলেন, নেতাজি চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধীও ছিলেন। চিত্তরঞ্জন দাস, বিশেষ করে চিত্তরঞ্জন দাসের সান্নিধ্যেই তিনি স্বাধীনতা সংগ্রামের মধ্যে লিপ্ত হয়েছিলেন। তো আমরা যেটা বলতে চাই, আজকে ভারতবর্ষের যে মূল যে স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা তার যে অবদান, সেই নিরিখে আমরা দেখেছি যে তার যে আদর্শ, যেটা তিনি চেয়েছিলেন স্বাধীনতার মধ্যে দিয়ে সমস্ত ভারতবাসীকে যে একটা সমস্ত বিষয়, তাদের জীবনযাপন, তাদের শিক্ষা, তাদের যে বাসস্থান, সমস্ত ক্ষেত্রে তারা যে মুক্তির একটা আস্বাদ পাবে, সেইটা কিন্তু তার জীবনের তার লক্ষ্য ছিল। কিন্তু সেটা আমরা সবটাই মাঝপথে যেন মনে হয়েছে যেন তার যে অন্তর্ধান হয়ে যাওয়ার ব্যাপার, যেটা আমাদের কাছে আমরা যেটা জেনেছি, সেটা যেন সমস্ত তার যে বাসনা, তার যে স্বপ্ন যেটা ছিল, সেটা কিন্তু সার্থক রূপায়ণ করার যে জায়গাটা, সেটা কিন্তু আমরা সেটাকে অতটা উপলব্ধি করতে পারিনি এবং দেখতে পাইনি। আজকে যদি তিনি এই সমস্ত এটাকে সবটুকু সেরে যেতে পারতেন, অর্থাৎ স্বাধীনতার পাওয়ার পরের যে কর্মসূচিটা ছিল, তার মধ্যে তিনি যদি থাকতেন, তাহলে আমার মনে হয় আমরা এই অনেক ভারতবর্ষের চেহারাটা একটু অন্য দেখতে পারতাম। তো আমি সেই লক্ষ্যে একটুখানি আমার যে উপলব্ধি, সেটাকে নিয়ে আমি একটুখানি একটা তাকে স্মরণ করে লিখেছি, সেটা আমি পাঠ করে শোনাচ্ছি। নেতাজি, 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 অমর হয়েছে তুমি আমাদের মাঝে, ছোট্টবেলা থেকে জেনেছি। তোমারই দীপ্তে কেঁপেছিল ব্রিটিশ শাসক, বেজেছিল
বিদায়ের বার্তা। আজকে তোমার শরীরে 125তম জন্মতিথিতে আমাদেরই আস্থা। তোমারই কীর্তির গরিমায় মনে পড়ে যায় যে জীবন শুরু হয়েছিল বিংশ শতাব্দীর সূচনায়। কত স্বপ্নের সিঁড়ি ভেঙে উড়িয়েছিলে স্বাধীনতার পতাকা, হয় নাই তার শেষ সিঁড়ি যাওয়া, অতিক্রান্ত হওয়া সেই পথ। তাই তো আজকে এত লাঞ্ছনা, এত গঞ্জনা, এত দুর্দশায় ভুগিতেছে ভারতবাসীর বাসনা। আগামী দিনে তাই প্রতিকার চাই এই বেদনার। নমস্কার। অনেক ধন্যবাদ শ্রী অলোক মৈত্র মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে এবং সুন্দর কবিতা পাঠের মধ্যে দিয়ে আমাদের দেশনায়ক শ্রী সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। তাকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। নেতাজির সুভাষচন্দ্র বসুর সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমাদের পরবর্তী বক্তা আমাদেরই প্রতিবেশী শ্রী সজল রায়কে আহ্বান করছি তার সামান্য কিছু বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমাদের দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপন করুন। শ্রী সজল রায়, আপনি মঞ্চে উপবিষ্ট হবেন। আসুন। নমস্কার। আজকে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী। তো এই উপলক্ষে আমাকে এক ধরনের আমন্ত্রণই করা হয়েছিল, কারণ আমি কোনো বাড়ি আসি না। এটা আমার ছাত্র, আমি ওকে, আমার যে ছাত্র অর্ণব মৈত্র, ওকে আমি একটা সময় পড়াতাম। সেই হিসাবে ওর সাথে আমার একটা গভীর মানে অঙ্গাঙ্গিভাবে আমরা জড়িত আর কি, গভীরভাবে জড়িত হয়ে পড়ি একটা সময়, এবং আমরা বিশেষভাবে পরিচিতি আমরা লাভ করি একে অপরের সাথে, এবং ওর পরিবারের সঙ্গেও আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। এবং তার থেকেই ও আমাকে এখানে আজকে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে আমাকে আহ্বান জানায় যে কিছু বক্তব্য রাখার জন্য। তো সেই হিসাবে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো, অল্প কিছু কথা, খুব সংক্ষিপ্ত আকারে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তি যার সম্পর্কে কথা বলে আমরা এই স্বল্প সময়ের পরিসরে শেষ করতে পারব। আমি যদি এখন বলতে যাই, আজকে হয়তো সারা দিনটা বা সারা রাত্রিটাই কেটে যাবে। তো সুতরাং সেই সময়টুকু আমি পাবো না। আমি খুবই অল্প সময় যেটুকু পাচ্ছি, সেই সময়টুকু আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে এই বক্তব্যটা নিবেদন করছি। তো আমাদের দেশনায়ক, আমরা সবসময় যাকে আমরা অভিহিত করছি যে নামে, নেতাজি, এই নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি হিসাবে পরিগণিত হন তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মাধ্যমে। কারণ রবীন্দ্রনাথই প্রথম তাকে নেতাজি হিসাবে ডেকেছিলেন এবং তাকে সত্যিকারের নেতা হিসাবে একজন
সত্যিকারের নেতৃত্ব দানকারী একজন ব্যক্তি হিসাবে তিনি তাকে মনে করেছিলেন। সেই হিসাবেই তিনি তাকে নেতাজি হিসাবে অভিহিত করেন। এবং সর্বোপরি তিনি একজন দেশনেতা ছিলেন। সমস্ত মানুষের জন্য তিনি নিজেকে আত্মোৎসর্গ করেছিলেন সবার সামনে তিনি সেই হিসাবেই নেতাজি হিসাবেই পরিচিত। তা আজকে 125তম এই জন্মজয়ন্তী উপলক্ষে তার সম্পর্কে আমরা অনেক কিছুই বলতে পারি, এবং সেক্ষেত্রে প্রথমেই যেটা আসে তার ছেলেবেলাকার কথা, তার শৈশবকালের কথা। তার শৈশবকালটা এমনভাবে কেটেছিল, সেটা হয়তো সকলের জানা আছে কিনা জানি না, তবে অনেকেরই জানা আছে। তিনি খুব যে দুষ্টু প্রকৃতির ছিলেন তাও নয়, তিনি খুব স্বাভাবিক এবং আর 5টা ছেলের মতোই স্বাভাবিক ছেলেই ছিল। এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি তার শৈশব কাটান, এবং তিনি একজন বুদ্ধিদীপ্ত ছেলে হিসাবেও পরবর্তীকালে পরিগণিত হয়েছিলেন। তিনি প্রথমত তার জীবনকালে যখন তার বয়স 5 বছর কি এরকম হবে, সেই সময় তিনি প্রথম স্কুলে ভর্তি হন, এবং সেই ব্যাপটিস্ট মিশনারি স্কুলে, প্রথমে একটা ইংরেজি মাধ্যম স্কুলে তিনি ভর্তি হন। তখন তার বয়স ওই 5 বছর কি এরকম হবে, এবং সেখানে তিনি কিছুকাল পড়াশোনা করেন। পড়াশোনা করার পর তারপর তিনি র্যাভেনশ, উড়িষ্যা এখন যেটা কটক আর কি, উড়িষ্যার কটকে র্যাভেনশ কলেজিয়েট স্কুল, সেখানে তিনি পড়াশোনা করেন। প্রথমত তিনি মিশনারি স্কুলে পড়েছিলেন, কিন্তু সেখান থেকে চলে যান উড়িষ্যার এই কটকে র্যাভেনশ কলেজিয়েট স্কুলে। তিনি সেখানে পড়াশোনা করেন, অনেকদিন সেখানে ম্যাট্রিক পাস করেন, প্রবেশিকা পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। সেখান থেকে তিনি কলকাতায় চলে আসেন একটা সময়। অল্প কিছুদিন বাদে কলকাতায় চলে এসে সেখানে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। সে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে সেখানে বেশ কিছুকাল পড়াশোনা করার পর ওটেন সাহেবের সঙ্গে তার তীব্র বিবাদ হয়, এবং তারই পরিপ্রেক্ষিতে তিনি সেখান থেকে বহিষ্কৃত হন, সেই কলেজ থেকে বহিষ্কৃত হয়ে তিনি ঠিক করলেন পরবর্তীকালে তিনি তার পিতা জানকীনাথ বসু, তিনি একজন বিখ্যাত আইনজীবী, এবং তার মাতা প্রভাবতী দেবী, তিনি একজন খুবই আদর্শবাদী মহিলা, ঠিক, এবং তার পরিচালনায় সমস্ত পরিবার চলত। এবং তার পিতা যে জানকীনাথ বসু, তিনিও ছিলেন একজন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন পুরুষ মানুষ। তাদের পরিচালনায় সমস্ত পরিবারটা চলত।
এবং সেই তাদের অনুপ্রেরণায় পরবর্তীকালে তিনি ভর্তি হন স্কটিশ চার্চ কলেজে। স্কটিশ চার্চ কলেজে ভর্তি হওয়ার পর সেখান থেকে তিনি সসম্মানে বিএ পাস করে যান। বিএ পাস করার সময়ে ঠিক সেই সময়টাতে তিনি স্বামী বিবেকানন্দের সান্নিধ্যে আসেন। তো স্বামী বিবেকানন্দ তিনিও একজন খুব ব্যক্তিত্ব সম্পন্ন এবং একজন সাধক মানুষ। তার সান্নিধ্যে এসে তিনি একটা অন্য জগতের মধ্যে প্রবেশ করেন। তিনি এমন সব অনুপ্রেরণা দেন তাকে, এমন সমস্ত বার্তা তাকে জ্ঞাপন করেন। তারই পরিপ্রেক্ষিতে তিনি এমন মতাদর্শে নিজেকে তৈরি করেন এবং সেই তারই ভিত্তিতে তিনি একজন নিজেও আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ হয়ে উঠতে থাকেন। এবং সেক্ষেত্রে তার যে ধ্যান ধারণা, তার যে ধৈর্য, তার যে আত্মিক শক্তি, ভিতর থেকে যে আত্মিক শক্তি, সেটা ক্রমবর্ধমান হয়ে উঠতে থাকে এবং পরবর্তীকালে তার রাজনৈতিক জীবনে সেটা তার প্রতিফলন ঘটে। তো এরপর যে কথাগুলো আমাকে অতি অবশ্যই উল্লেখ করতে হয় সেটা হচ্ছে তিনি রাজনৈতিক জীবনের শুরুতেই এমন সমস্ত সংগ্রামী পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল তাকে। সেই কারণে তিনি পরবর্তীকালে দেখেছিলেন যে তার পরিকল্পনা মাফিক তিনি যেটা ভেবেছিলেন বা যেটা চিন্তা ভাবনা করেছিলেন তার ভিত্তিতে তিনি তার পরিকল্পনাটাকে সার্থক করে তোলার জন্য তিনি ভেবেছিলেন যে দেশের মধ্যে থেকে আমার কিছু করার সবসময় সম্ভব হবে না। তার জন্য তিনি আফগানিস্তানেও একটা সময় এই স্বদেশ ছেড়ে বিদেশে আফগানিস্তানে তিনি বা কাবুলে পালিয়ে গেছিলেন এবং সেখান থেকে তিনি চলে গেছিলেন রাশিয়াতে, রুশ দেশে সেই সাবমেরিনে তিনি আত্মগোপন করে ছদ্মবেশে তিনি জাপানেও চলে গেছিলেন। পরবর্তীকালে সামান্য ডিঙি নৌকোতে চড়ে সাবমেরিন থেকে ডিঙি নৌকোতে আবার চড়ে সেখান থেকে আবার জাপানে তিনি চলে গেছিলেন। সেই জাপান থেকে আবার চলে গেছিলেন জার্মানি, বার্লিনে। অনেক কর্মকাণ্ড তার জীবনে অঙ্গাঙ্গিভাবে রয়েছে, যেগুলো হয়তো আমি এই সংক্ষিপ্ত পরিসরে এত কিছু এই মুহূর্তে আমি হয়তো বলতে পারবো না। কিন্তু এই যে তার বিরাট কর্মকাণ্ড, তার রাজনৈতিক জীবন, এর মধ্যে দিয়ে তাকে একটা কথাই বলা যায় যে তিনি একজন মহিয়ান ব্যক্তি। হ্যাঁ, তিনি তার যে আত্মত্যাগ, সমস্ত ভারতবাসীর জন্য তার যে আত্মত্যাগ, তার যে নিজেকে পুরোপুরি উৎসর্গ করে দেওয়া, নিজেকে আত্মোৎসর্গ করে দেওয়া, সেটা কারোরই ভোলার নয়। সুতরাং আর কি বলবো,
এখন ব্যাপারটা হয়ে গিয়েছে কি, তিনি একটা সময় তাইহোকু বিমানবন্দর থেকে 1945 সালে 18ই আগস্টে তাইহোকু বিমানে তাইহোকু বলে জাপানে একটা অঞ্চল আছে, সেই জায়গায় বিমান দুর্ঘটনায় তিনি অন্তর্ধান হয়েছে। বিমান দুর্ঘটনার পর অন্তর্ধান হয়ে গেছিলেন। সবাই জানে বিমান দুর্ঘটনায় মারা গেছেন এবং কেউ কেউ জানে অন্তর্ধান হয়ে গেছেন। তো এখন এই নিয়ে অনেক কিছু কথাবার্তা আছে বা মতপার্থক্য আছে মনীষীদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যে অনেক কিছু মতপার্থক্য রয়েছে। তো তাই সেই সবের মধ্যে আমি এখন যাচ্ছি না। হ্যাঁ, এখন এই ব্যাপারগুলো অনেক কিছুই পরবর্তীকালে এইগুলো আরও জনসমক্ষে নিয়ে আসার কথাও বলা হয়েছিল। এখন বর্তমান সরকারও আশ্বাস দিয়েছিল যে এটাকে আরও জনসমক্ষে নিয়ে আসবে। তিনি আদৌ বেঁচে আছেন কি মারা গেছেন এ সমস্ত জনসমক্ষে নিয়ে আসবেন, কিন্তু সেগুলো পুরোপুরি সফল হয়ে ওঠেনি। কারণ শাহনাজ কমিশন থেকে শুরু করে আজকে মনোজ মুখোপাধ্যায় কমিশন পর্যন্ত এত দূর গড়িয়েছে, তদন্ত কমিশন তৈরি করা হয়েছে, এত দূর তদন্ত করা হয়েছে, তবু আজ পর্যন্ত তা পুরোপুরি প্রকাশ পায়নি তিনি আদৌ জীবিত কি মৃত। ঠিক আছে, তারপরেও আমরা আশা রাখি তিনি একদিন আমাদের সম্মুখে নিশ্চয়ই আসবেন এবং সবাইকে সমাদর করবেন, সবাইকে আমরাও তাকে সম্মান জানাবো আরও বেশি বেশি করে। তিনি আরও মহান এবং মহিয়ান আমাদের মধ্যে। হ্যাঁ, তাকে নমস্কার জানিয়ে আবার পুনরায় নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। অনেক ধন্যবাদ শ্রী সজল রায় মহাশয়কে। তিনি তার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু যে বিভিন্ন ধরনের বা বহুবিধ যে কর্মকাণ্ড তা তিনি আমাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরলেন। যদিও তার সম্বন্ধে বলার যে বিষয় তা তো সমাপ্ত হওয়ার নয়, তবু যতটুকু পারা যায় ততটুকুই উপস্থাপন করা এবং উপস্থাপনের মধ্যে দিয়ে প্রত্যেককে তার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জ্ঞাত করা, এইটাই আমাদের যে এই অনুষ্ঠান তার একটি লক্ষ্য বা উদ্দেশ্যের মধ্যেও পড়ে। এবং সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্রর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এর পরবর্তী ক্ষেত্রে আমি আবারও শ্রী অলোক মৈত্র মহাশয়কে পুনরায় মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তিনি একটি সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আবৃত্তি পরিবেশনের মধ্যে দিয়ে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। তাকে মঞ্চে আহ্বান করছি। রবীন্দ্রনাথের আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বস্ত, তারই সেই অবৈধ ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলো অন্তঃপুরে। সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, চিনেছিলে জলস্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিল ভীষণকে বিদ্রুপের ছত্রবেশে, শঙ্কাকে চালাচ্ছিল হার মানতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ডময়ী তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে।
এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্ভে যারা অঙ্ক তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন কন্ধরে বাষ্পকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধূলি তোমার রক্ত অস্ত্রিত মিশে, দস্যু পায়ের কাঁটামারা জুতোর তলায় বিভৎস কদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রে পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষ কাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল, এলো এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মনোহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ অনুবাণী।